রিয়েল এস্টেট সার্ভিস, ন্যারো নিশ হচ্ছে রিয়েল এস্টেট এজেন্ট। এটা আজকে আমি দেখাচ্ছি ডিরেক্টলি, বিকজ সবচেয়ে ভালো আমি এই জিনিসটাতেই কাজ করছি। এইটা আমি এদের সাথে প্রায় 5 বছর কাজ করা হয়েছে। বাট ইউএসএ তে সবাই ট্রাই করে। যখন আপনি ইংল্যান্ডে যাবেন, অস্ট্রেলিয়া ট্রাই করবেন, তখন আপনার জন্য কাজটা অনেক সহজ হবে। বুঝা যায় যদি আপনি ব্লু ওশান বের করতে পারেন। ব্লু ওশান কি জিনিস অনেকেই জানেন যারা 30 ডেজ অ্যাকশন প্ল্যান দেখছেন। ব্লু ওশান বের করতে পারেন, ওয়ার্ল্ডের যে কোনো নিশই সহজ। আর যদি না বের করতে পারেন তাহলে হবে না। সো এখন আপনারা যেটা করেন, আপনারা এরকম একটা নিশ সেগমেন্ট বের করে নিজেদের ইয়াতে যেটা ভালো বুঝেন। প্রথমেই বলছি, আগে যে ইন্ডাস্ট্রিটা লাভ করেন সেটা করেন। আমার এটা দেখে কপি মাইরেন না, বাস খাইতে পারেন। আমার যে জবটা চলে গেছে, আমি আসলে ফ্যামিলিকে বলতে পারতেছিলাম না। ব্যাংক থেকে লোক এসে টাকা চাইতো, ওনারা বাড়িতে থাকতো না। হ্যাঁ, আমি নিজের কোনো ল্যাপটপ নাই। সো ফার্স্টে ভাবলাম যে ইট ভাটায় কাজ করব। আমার কথাটা কইতো কিও, আপনি কি অবস্থা, ইনকাম করতেছেন কিনা। মনে হচ্ছে যে আকাশ ভেঙে পড়ছে মাথার পরে। পুরা ক্রাইসিসে পড়ে গেছি। 5-6 লাখ টাকা দেনা, আমার ওয়াইফ অসুস্থ, জব নাই। আপনাকে সরকারি চাকরি করতে হবে, এটা হচ্ছে আমাদের ধরনের একটা সোশ্যাল কালচার। তখন 8,000 10,000 হোক, পরে টিপস নিয়ে চলবেন। $700 অনেক ছিল তখন আমার কাছে, ৭০,০০০ টাকা হিউজ। হাই ভ্যালু মাস্টার ক্লাস কাস্টমার ফাইন্ডিং ফর্মুলা। সো এই মাস্টার ক্লাসের মূল বিষয় হচ্ছে, আপনারা যারা টার্গেট কাস্টমার মার্কেট দেখেছেন, তাদের কাস্টমারের কিভাবে একটা কাস্টমারকে আপনার ক্লায়েন্ট বানাবেন, সেটা হচ্ছে মার্কেটিং প্রসেস। বাট ওইটাকে আপনার টার্গেট করতে হবে, স্পেসিফিক ভাবে টার্গেট করে তারা কোথায় কোন জায়গায় কিভাবে তাদের এঙ্গেজ করা যায়, প্রতিটা স্টেপ আমাদের বের করতে হবে। সো বেসিকলি এই মাস্টার ক্লাসটা হবে হচ্ছে কোথায় এরা আছে, এরা কি কি করে, এদের সাইকোলজি কি, এদের বিলিফ প্যাটার্ন কি, এই সব কিছুর সমন্বয়ে আমাদের সব জায়গায় নিজেকে এঙ্গেজ করা। তো আমরা এক একটা জিনিস বের করব এবং এক এক জায়গায় এক একটা স্ট্র্যাটেজি ইউজ করে আমরা কাস্টমারের যে অ্যাভাটার, আমাদের যে টার্গেট কাস্টমার মার্কেট, সেটা আমরা বের করব। এবং আমরা প্রতিটা জায়গা থেকে এমন এমন ইনফরমেশন নিব যেগুলো দ্বারা আমরা বুঝতে পারবো যে আমাদের টার্গেট কাস্টমারের সাথে কিভাবে আমরা সব সময় লেগে থাকতে পারি, বা আমাদের যে রিসার্চ, সেই রিসার্চ করে আমরা কিভাবে তাদের সাথে তাদের ল্যাঙ্গুয়েজ অনুযায়ী তাদেরকে ইনফ্লুয়েন্স করতে পারি আমাদের সার্ভিস নেওয়ার জন্য। সো এখানে যতগুলো ওয়ে পসিবল, সেই ওয়েগুলো দেখানো হবে যে কোথায় কোথায় ক্লায়েন্ট আছে, কিভাবে তাদেরকে আপনি খুঁজে বের করবেন এবং তাদের টার্গেট করে তাদের সামনে মার্কেটিং এবং প্রমোশন করবেন। ওকে, সো হাই ভ্যালু মাস্টার ক্লাসের ফার্স্ট যেটা হচ্ছে স্টেজ 1। স্টেজ 1টা হচ্ছে সিলেক্ট টার্গেট মার্কেট। হয়তোবা আপনি এতক্ষণে একটা টার্গেট মার্কেট সিলেক্ট করেছেন, নিশ বের করে টার্গেট মার্কেটের নিশ ন্যারো ডাউন করেছেন, ইন্ডাস্ট্রি অনুযায়ী আপনি নিশটাকে আপনি আপনার সিলেক্ট করেছেন, হয়তোবা কাস্টমার অ্যাভাটার তৈরি করেছেন। তবুও এখন আমরা একটু স্ট্র্যাটেজিক্যালি আমার 30 ডেজ অ্যাকশন প্ল্যান অনুযায়ী আমি যেভাবে সাজিয়েছিলাম এক্সেল ডকুমেন্ট সবকিছু, ঠিক সেভাবে এখন আমরা টার্গেট মার্কেটটা আবার একটু বের করব। সো এই টার্গেট মার্কেট অনুযায়ী আমি দেখবেন একটা জিনিস রিসার্চ করছি। ওকে, সো আমি টার্গেট মার্কেট বের করার নর্মাল ফর্মুলা হচ্ছে ফাইন্ড ইউর ডিজায়ার্ড ইন্ডাস্ট্রি ইউ লাভ। মানে আপনি যে ইন্ডাস্ট্রিটা পছন্দ করেন সেই ইন্ডাস্ট্রিটা ফাইন্ড করতে হবে। ইন্ডাস্ট্রি বলতে আমি বুঝাচ্ছি সকল নিশের সমন্বয়ে যেটাকে আমরা ধারণ করতে পারি অথবা বলতে পারি। ধরেন যে ধরা যায় যে ক্রিকেট, ফুটবল, টেনিস, তারপরে হচ্ছে ব্যাডমিন্টন, তারপরে হচ্ছে তারপর আর কি খেলার ইয়াও মাথায় আসতেছে না। তো এই যে এই ধরনের খেলাগুলা, এই সবগুলা খেলার ইন্ডাস্ট্রিকে যদি আমরা ধরি, এটাকে বলা হয়, এই সবগুলাকে বলা হয় হচ্ছে স্পোর্টস।
স্পোর্টস ইন্ডাস্ট্রি, ঠিক আছে? সো ক্রিকেট, তারপরে ফুটবল, এগুলাকে আরেকটা জিনিস বলা হয় অ্যাথলেট বলা হয়। সো অ্যাথলেটস হচ্ছে যারা খেলে। তো আমরা যদি স্পোর্টস ইন্ডাস্ট্রি ধরি, স্পোর্টস ইন্ডাস্ট্রিতে আবারও কিছু প্রোডাক্ট আছে, যেমন ধরেন হচ্ছে নাইকির জুতা স্পোর্টস ইন্ডাস্ট্রিতে সবচেয়ে ফেমাস, রাইট? এবং এটার কোয়ালিটি অনেক ভালো, দ্যাটস ওয়াই স্পোর্টস বা অ্যাথলেট এই জুতা বেশি ব্যবহার করে। তো আমরা এই যে স্পোর্টস ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিটা সিলেক্ট করব। লাইক এইরকম ইন্ডাস্ট্রি আরো কি আছে, ধরতে পারেন মেডিকেল ইন্ডাস্ট্রি, মেডিকেলে আছে হসপিটাল, তারপর হচ্ছে মেডিসিন, আরো অনেক কিছু। তারপরে হচ্ছে ফুড ইন্ডাস্ট্রি, রেস্টুরেন্ট, তারপরে হচ্ছে আপনার ধরেন যে সুপার শপ, আরো বিভিন্ন কিছু আছে। এগুলা হচ্ছে এই যে ছোট ছোট সেগমেন্ট গুলা, যেমন স্পোর্টস হচ্ছে ইন্ডাস্ট্রি, ক্রিকেট হচ্ছে নিশ, ফুটবল হচ্ছে নিশ, তারপরে হচ্ছে টেনিস হচ্ছে নিশ। তো এই যে এগুলা হচ্ছে আপনার নিশ। এই নিশগুলোর সমন্বয়ে আমরা একটা নাম যেটাকে বলতে পারি ইন্ডাস্ট্রি, সেটা হচ্ছে স্পোর্টস। সো আমাদেরকে এরকম একটা ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে হবে ফার্স্ট, যে আমি এই ধরনের ইন্ডাস্ট্রি পছন্দ করি। সো আমাদের মৌলিক চাহিদা হচ্ছে 5টি: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। এই 5টা ইন্ডাস্ট্রি যদি আমরা ধরি, মৌলিক চাহিদাকে যদি আমরা ইন্ডাস্ট্রি ধরি, যে বস্ত্র শিল্প, তারপরে ফুড ইন্ডাস্ট্রি, তারপরে হচ্ছে এডুকেশনাল ইন্ডাস্ট্রি, এই 5টা মৌলিক চাহিদার উপর ডিপেন্ড করে যদি আমরা ইন্ডাস্ট্রি সিলেক্ট করে নিশ বের করি, এটা আমাদের জন্য বেটার। যেমন আপনি যদি বাসস্থানের কথা বলেন, তাহলে হচ্ছে রিয়েল এস্টেট আছে নিশ। মাত্র 7 দিনে ক্লায়েন্ট জেনারেট করুন সিম্পল সেল সিস্টেম দ্বারা আমাদের মার্কেটিং মনস্টার চ্যালেঞ্জে। স্টেটের ভিতরে আরো অনেক নিশ আছে। সো আমাদের একটা ইন্ডাস্ট্রি পিক করতে হবে একটা নিশ বের করার জন্য। সো এখানে কারো কোনো কোয়েশ্চেন? এটা কি ক্লিয়ার আমি যেটা বললাম? জি ভাইয়া ক্লিয়ার। ওকে ভাই একটু আমার ক্ষেত্রে একটু ঝামেলা হয়, সেটা হচ্ছে আমি যেহেতু লিড জেনারেশন নিয়ে কাজ করি, তাই মানে মার্কেট রিসার্চ করতে গেলে দেখা যায় যে অনেক ইন্ডাস্ট্রিরই আসলে লিড জেনারেশন সার্ভিসটা দরকার হয়। এই ক্ষেত্রে আসলে একটু মানে হিবিজিবির ভিতরে পড়ে যায়। এক্ষেত্রে আমি আসলে কি করতে পারি? ওকে, এখানে আমি আবারও ক্লিয়ারলি বলি, আমাদের মেম্বারশিপ নেওয়ার পর কোর্সগুলোর একটা সিরিয়াল আসছে। সিরিয়ালে প্রথমে আমি ডিজিটাল এন্টারপ্রেনারশিপ বুঝিয়েছি, যে অ্যাকচুয়ালি এন্টারপ্রেনারদের কি কি করা লাগে, কি কি করতে হয়। সেকেন্ড আমি যেটা রেখেছি সেটা হচ্ছে স্টার্টআপ মডেল। সো মডেলে আপনার সার্ভিস থাকবে, কিন্তু মডেল যখন আপনি ক্রিয়েট করতে যাবেন, তখন ফার্স্ট যে জিনিসটা থাকে সেটা হচ্ছে টার্গেট মার্কেট। থাকে কি না? ওকে, টার্গেট মার্কেট থাকে। সো এট ফার্স্ট আপনি থিঙ্কিং করতেছেন আপনি লিড জেনারেশন সার্ভিস দেন, আপনার সব জায়গায় তো লিড জেনারেশন লাগে, তাহলে আপনি কাকে সার্ভিস দিবেন আপনি বুঝতেছেন না। বেসিকলি কোয়েশ্চেনটা একটু উল্টা ভাবে হবে, যে আমি কোন কাস্টমারকে কি সার্ভিস দিব, নট আমি লিড জেনারেশন সার্ভিস কাকে দিব, আমি আমার টার্গেট কাস্টমারকে কি সার্ভিস দিব সেটা বের করতে হবে। সো নাও দুনিয়াতে যদি আপনি একটা কাজই পারেন, যে আমি লিড কালেক্ট করে লিড জেনারেট করে দিব ম্যানুয়ালি, এই একটা সার্ভিসই পারেন, সো আগে ফার্স্ট লিস্ট বের করেন কাদের অ্যাকচুয়ালি সবসময় এটা দরকার এবং কারা ম্যানুয়ালি লিডটা জেনারেট করে। সো আপনার সার্ভিসটা আগে পিক করার আগে ওই লিস্টটা বের করেন, এন্ড দেন সেখান থেকে সবকিছু বাদ দিয়ে কার প্রফিট কি না ভেবে আপনি ডিজায়ার্ড ইন্ডাস্ট্রি বের করেন। ফার্স্ট যে ইন্ডাস্ট্রি কোনটা হবে, আগে লিড জেনারেশন সার্ভিস আমি জানি, প্রথমেই চিন্তা করব লিড জেনারেশন সার্ভিস আমি কাকে দিব, কার দরকার, এটা ভাবার আগে কার কার দরকার সেটা লিস্ট করেন, তাদেরকে আপনি কি সার্ভিস দিবেন সেই মেন্টালিটি বানান, তাহলে আপনি কাস্টমার ইজিলি পাবেন।
নাও আপনি যদি শক্তভাবে ধরে রাখেন ভাই আমি তো পারি লিড জেনারেশন, সো আমার আগে বের করতে হবে লিড জেনারেশন কার লাগে, তাহলে আপনি মাত্র 7 দিনে ক্লায়েন্ট জেনারেট করুন সিম্পল সেল সিস্টেম দ্বারা আমাদের মার্কেটিং মনস্টার চ্যালেঞ্জে। হয়তোবা পাবেন না, বিকজ আপনি কি পারেন অথবা আপনি কি জানেন, আপনি কি দিবেন সেটা দেয়া একটা সিঙ্গেল পার্সনের কোনো ফায়দা নাই, তার কোনো লাভ নাই। যদি আপনি একটা সিঙ্গেল পার্সন হিসেবে একটা ক্লায়েন্টকে ধরেন তাহলে আপনি কি পারেন সেটা দিয়ে তার ফায়দা নাই। কিন্তু যদি আপনি তার ওইখানে যায় ভাবেন যে তার কি দরকার এন্ড ওইটাতে কি লিড জেনারেশন দরকার কি না, তাহলে আপনার কাস্টমার পেতে সুবিধা হবে। সো আপনি ধরে রাখলেন যে সবারই তো দরকার লিড জেনারেশন, আমি পারি, সো আমি এখন একটা ইচ্ছা মতো সিলেক্ট করে আমি একটা না 10টা আমি সিলেক্ট করে মার্কেটিং করা শুরু করি, তাহলেও হবে না। আপনি কি কথা ক্লিয়ার? জি ভাইয়া বুঝতে পারছি, থ্যাংক ইউ ভাই। ওকে, so number 2, narrow a very specific niche segment. ইন্ডাস্ট্রি বের করলেন, তারপরে এই যে স্পোর্টস ইন্ডাস্ট্রির আন্ডারে আছে ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল, টেনিস, তারপরে আরো বিভিন্ন কিছু, এইগুলাকে আপনাকে স্পেসিফিক নিশ বলা হয়। এরকম একটা নিশ বের করতে হবে, ঠিক আছে? একটা নিশ বের করলেন, দেন হচ্ছে লেভেল আপ ইন 3 ডিফারেন্ট ক্যাটেগরি। ধরেন আমরা যদি ধরি ক্রিকেটকে, ক্রিকেট একটা নিশ সেগমেন্ট ধরলাম। নাও এই ক্রিকেটের 3টা লেভেল আছে। ধরেন একটা হচ্ছে বিকেএসপি, যেখানে 15-16 বছরের ছেলেরা খেলে। বিকেএসপির পরে হচ্ছে ধরতে পারেন ডিরেক্টলি আমি অনূর্ধ্ব 19 ধরি, অনূর্ধ্ব 19-এর পরে হচ্ছে ন্যাশনাল টিম, ঠিক আছে? আন্ডার 19-এর পরে হচ্ছে ন্যাশনাল টিম। 3টা আমি লেভেল ধরলাম। সো একটা নিশে 3টা লেভেল ওয়াইজ আমি ধরতে পারি, ঠিক আছে? সো আপনি যখন এই 3টা জিনিস বের করবেন একটা নিশে, তখন আপনার কাস্টমারের অ্যাভাটার বের করতে সুবিধা হবে। সো লাইক আপনি যদি দেখেন বিকেএসপি আন্ডার 19 হচ্ছে, দ্যাট মিনস হচ্ছে 18-এ যারা পড়ে, 17-এ যারা খেলাধুলা করে, তাদের 16, 17, 18 এরাই আন্ডার 19-এ খেলে। সো আপনার কিন্তু স্পেসিফিক ভাবে আপনি জানতে পারছেন তাদের বয়স কত, 18। আপনার কাস্টমার অ্যাভাটারের যে ডেমোগ্রাফিক আছে সেটাতে আপনি ইজিলি বসাতে পারছেন। আপনি যদি ধরেন বিকেএসপি, তাহলে হচ্ছে আন্ডার 15 অথবা আন্ডার 14, এরা হচ্ছে বিকেএসপিতে খেলে। সো আপনার জন্য আপনি যদি একটা বিকেএসপির কাস্টমার অ্যাভাটার বানান, তাহলে আপনার জন্য সুবিধা হচ্ছে। ন্যাশনাল টিমে কারা খেলে? যারা 18+, যারা 18+ তারা ন্যাশনাল টিমে খেলে। দেখেন এই 3টা ক্যাটেগরি যখন আপনি করবেন, তখন আপনার কিন্তু কাস্টমারের অ্যাভাটার ভাগ হয়ে যাবে। আমরা নিশ হচ্ছে আমাদের ক্রিকেট, বাট যখন আমরা কাস্টমার অ্যাভাটার বের করব তখন আমাদেরকে খুবই স্পেসিফিকলি যেতে হবে। এটা হচ্ছে টার্গেট মার্কেটের অ্যাকচুয়াল ফর্মুলা। মেইন থিম, মেইন ব্যাপারই হচ্ছে খুবই স্পেসিফিক। বিকজ আপনি যখন ন্যাশনাল টিমের প্লেয়ারের সামনে আন্ডার 19-এর সার্ভিস অফার করবেন, ন্যাশনাল টিম কি সেই ন্যাশনাল টিমের একজন প্লেয়ার, ধরেন নাসির হোসেন বর্তমানে ভালো খেলতেছে, নাও আপনি যদি তাকে আন্ডার 19-এর কোচিং অফার দেন যে তোমাকে আমি ক্রিকেট খেলা শিখাবো, বাট আপনি আন্ডার 19-এর কোচিং অফার দিতেছেন, সে কি সেটা নিবে? আপনার কি মনে হয় এটা মানে বাস্তবে সে নিবে এটা? হ্যালো? না ভাইয়া নিবে না। নিবে না। আপনি যখন ভাবতেছেন যে আমার তো ক্রিকেট হচ্ছে, আমি কোচ, আমি ক্রিকেটের কোচ, নাও ইটস ওয়াইড।
যখন আপনি 3টা ভাগে যাচ্ছেন দেখেন তখন কিন্তু কাস্টমারের ডিফারেন্স আসতেছে, তার ল্যাঙ্গুয়েজ প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, তার ট্যাকটিক্স চেঞ্জ হচ্ছে, তার সিস্টেম চেঞ্জ হচ্ছে। ক্রিকেটই খেলতেছে, 3জনই ক্রিকেট খেলে। মাত্র 7 দিনে ক্লায়েন্ট জেনারেট করুন সিম্পল সেল সিস্টেম দ্বারা আমাদের মার্কেটিং মনস্টার চ্যালেঞ্জে। বাট এক একজন কাস্টমার এক এক লেভেলে এক এক ধরনের থিঙ্কিং করে। সো আপনি যখন চিন্তা করতেছেন যে সবাই তো ক্রিকেটার, আমি কোচিং দিলেই হইলো, তখন কিন্তু সে নিবে না, নাসির হোসেন ওই সার্ভিসটা নিবে না যেটা তার দরকার নাই। সো আপনি জানেন যে ক্রিকেট খেলেই ভাই এইভাবে, দেই আমি 19 আর বিকেএসপি আর ন্যাশনাল টিম, ব্যাটিংই তো করবে আর বোলিংই তো করবে, ওকে, বাট এইটা কাস্টমার বুঝে না। কাস্টমারকে বোঝানোর জন্য তার ল্যাঙ্গুয়েজে বলতে হয়, তার ভাষায় বলতে হয়, শুধুমাত্র তাকে চিন্তা করে বলতে হয়। লেভেল আপ ইন দিস 3 ডিফারেন্ট ক্যাটাগরি, অ্যাটলিস্ট পারলে 10টা ক্যাটাগরি করেন, কোনো সমস্যা নাই। সো আপনি যখন নাসির হোসেনকে ভাববেন তখন আপনার ফিলিংস কি হবে? তখন আসবে যে তার বয়স ধরলেন 30, তার বয়স কত? 30। সে কোথায় থাকে? সে বিএমডব্লিউ দিয়ে ঘুরে, তার 2টা বাড়ি আছে। আপনি কিন্তু তখন টার্গেট করতে পারতেছেন, বাট একটা আন্ডার 19 এর ছেলের কি এগুলা থাকে না। হিউজ ডিফারেন্স আসে যখন আপনি টার্গেট মার্কেটে নিশকে একভাবে দেখেন। সো এখানের বেসিক কোয়েশ্চেন হচ্ছে, এই যে টার্গেট মার্কেটের কাস্টমার অ্যাভাটার বানান, বায়ার পার্সোনা বা ক্লায়েন্ট অ্যাভাটার যেটা বানান, কাস্টমার প্রোফাইল বলে যেটাকে, ঠিক আছে, এই যে প্রোফাইলটা যখন বানাবেন এটা একটা স্পেসিফিক পার্সনকে টার্গেট করে হবে। ওই স্পেসিফিক পার্সনটারই আমি দিব। হতে পারে নাসিরের বয়স 30, সাকিবের বয়স এখন 32, 33, 34, মুশফিকের বয়স কম, বাট রিলেটিভ কিন্তু, বিকজ তারা গ্রুপ অফ পিপল ন্যাশনাল টিমের, তাদের ন্যাশনাল টিমের ব্যাপার আছে, ঠিক আছে, ওই গ্রুপের মধ্যে একটু বয়সিয়া হইতে পারে, বাট আপনি একটা বয়স লিখেন, ওইটা 1 এবং স্পেসিফিক 1 হইতে হবে। সো কাস্টমার অ্যাভাটার যদি আপনি চিন্তা করেন ক্রিকেটে কয়েকটা ভাগ আছে, আপনি সবগুলারই সার্ভিস দিবেন, এক একজনের জন্য আলাদা আলাদা সার্ভিস এবং প্যাকেজ হয়, আলাদাভাবে তাকে এক্সপ্লেইন করতে হয়। সো টার্গেট কাস্টমার মার্কেট সবসময় 1 এবং স্পেসিফিক যাবে। এই জিনিসটা কি সবাই ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। ভাই বুঝতে পারছি। যখন মার্কেট বের করবেন মাথায় রাখবেন যে ভাই আমি জেনারেলাইজ গেলে কাস্টমার আমার মার্কেটিং প্রসেস বুঝবে না, সে আমাকে ইগনোর করবে, সে আমার সার্ভিসটা অ্যাকসেপ্ট করবে না। আপনাকে মার্কেটিং সবসময় 1 স্পেসিফিক কাস্টমারের উপর করতে হবে। যে আজকের এই ভিডিও দেখার পরে অথবা যে রেকর্ডিং এ করার সময় যারা আছেন দেখার পরে যদি বারবার ভাবেন এরা সবগুলোরই আমি নিয়ে করব, সবগুলোর জন্য সলিউশন বের করব, সার্ভিস বের করব, জীবনেও ক্লায়েন্ট পাবেন না। বিকজ অফ দিস রিজন আপনি 3 ডিফারেন্ট ক্যাটাগরির 3জনকেই সেম টাইপের সার্ভিস যদি অফার করেন, কোল্ড ইমেইলে, সোশ্যাল মিডিয়া মেসেজে বা যে কোনো অ্যাডে, 3 ধরনের লোককে যদি অফার করেন তাহলে কি হবে? আপনি 1000 জনকে পাঠাইছেন, আপনি সার্ভিস অফার করছেন হচ্ছে সেকেন্ড লেভেলের পার্সনকে। সেকেন্ড লেভেলের ওই 1000 জন থেকে সেকেন্ড লেভেলে আছে মাত্র ধরেন 100 জন, তখন আপনি 10টা রিপ্লাই পাবেন। নাও ইউ উইল থিঙ্ক যে ও আচ্ছা 1000 পাঠাইলে আমি হয়তো বা 10টা পাবো, তাহলে আমি এখান থেকে প্রত্যেকদিন 1000টা পাঠাই। বাট ইউ আর মেকিং মিস্টেক অ্যান্ড ওয়েস্টিং ইউর টাইম। কিভাবে? আপনি মাত্র 7 দিনে ক্লায়েন্ট জেনারেট করুন সিম্পল সেল সিস্টেম দ্বারা আমাদের মার্কেটিং মনস্টার চ্যালেঞ্জে। কোল্ড ইমেইল রিসার্চ করতেছেন, মেইল পাঠাচ্ছেন, মেসেজ করতেছেন, অফার করতেছেন, 900টা কাজ করতেছে না। যে 100টা করতেছেন সেখান থেকে 10% হচ্ছে, এটা মার্কেটিং এর রুলস। বাট বাকি 900 টাইম ওয়েস্টিং হচ্ছে, because you are not talking with them with their language.
আপনি তার ল্যাঙ্গুয়েজ অনুযায়ী কথা বলতে না পারলে, তাকে না বুঝতে পারলে সে আপনাকে রিপ্লাই করবে না। সো এই যে আন্দাগুন্দা কোল্ড ইমেল পাঠান, ঠিক আছে, ট্যাকটিক্স স্ট্র্যাটেজি দেখেন, কোল্ড ইমেল লিখেন, লিঙ্কডইন সার্চ করেন, এই সব কিছু হচ্ছে এই কারণে ভুল হয়। ঠিক আছে, আপনি কাস্টমার নিয়ে রিসার্চ করবেন না, প্রমোশন করে উল্টায় ফেলবেন। ওয়ার্ল্ডের বিগেস্ট মার্কেটার, বিগেস্ট সেলসম্যান, এক্সপার্ট, মেন্টর, ওর বাপেরও ক্ষমতা নাই এই একটা জিনিস যদি ভুল হয় ও কিছু করতে পারবে, ওর বাপেরও ক্ষমতা নাই। আমি ডিরেক্টলি বলতেছি, এটা তো শুনতেছেন সবাই। কোন শালা যদি বলতে পারে যে এইটা ছাড়া, এইভাবে করা ছাড়া আমি কাস্টমার পাবো, এটা আমার কোনো ভুল না, তাহলে ও বুঝা। সো যারা নিজেকে মনে করতেছেন যে আমি এইভাবে আন্দাগুন্দা ইমেল পাঠাইলে পাবো, হবে না। ইউ হ্যাভ টু ভেরি স্পেসিফিক, এবং আপনাকে তার ল্যাঙ্গুয়েজ অনুযায়ী মার্কেটিং করতে হবে। সো create an imperfect customer avatar for these 3 category of people and be specific. So এখন ব্যাপারটা হচ্ছে যে এখানে এক্সেল শিট ছিল 30 days অ্যাকশন প্ল্যান, রাইট? দেখেন আপনারা এটা জানেন। সো এখানে আমরা নরমালি কি করব, বিগ নিশ, ধরেন আমি এখানে ইন্ডাস্ট্রি দেই, বাসস্থান ইংরেজি জানি কি? রেসিডেন্স। রেসিডেন্স, ওকে, রেসিডেন্স হচ্ছে ইন্ডাস্ট্রি। বিগ নিশ হচ্ছে রিয়েল এস্টেট, স্মল নিশ হচ্ছে রিয়েল এস্টেট সার্ভিস, ন্যারো নিশ হচ্ছে রিয়েল এস্টেট এজেন্ট। এটা আজকে আমি দেখাচ্ছি ডিরেক্টলি, বিকজ সবচেয়ে ভালো আমি এই জিনিসটাতেই কাজ করছি। এইটা আমি এদের সাথে প্রায় 5 বছর কাজ করা হয়েছে। সো রিয়েল এস্টেট এজেন্ট, ওকে। আমি এই পর্যন্ত ন্যারো হয়তো বা করতে পারলাম। নাও আসে মাইক্রো, ম্যাক্রো, স্টার্টআপ, গ্রোয়িং, পপুলার। দেখেন 3টা লেভেল করা। তো আমি যখন রিয়েল এস্টেট এজেন্ট লিখে সার্চ করব, সো লাইক শরীফ প্রপার্টিজ সার্ভিস, ওকে, ইউএসএ দেই। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, একটু এরিয়া, যেমন সবাই ইউএসএ দেয়, আপনি কানাডা দেন, ইউকে দেন, অস্ট্রেলিয়া দেন, ইট উইল বি গুড ফর ইউ। ঠিক আছে, সো আমি ইউএসএ দেখাই বিকজ আমি ইউএসএ তে কাজ করেছি, দ্যাটস ওয়াই আর কি। বাট ইউএসএ তে সবাই ট্রাই করে। যখন আপনি ইংল্যান্ডে যাবেন, অস্ট্রেলিয়া ট্রাই করবেন, তখন আপনার জন্য কাজটা অনেক সহজ হবে। মাত্র 7 দিনে ক্লায়েন্ট জেনারেট করুন সিম্পল সেল সিস্টেম দ্বারা আমাদের মার্কেটিং মনস্টার চ্যালেঞ্জে। ওকে, রিয়েল এস্টেট এজেন্ট, রিয়েল এস্টেট এজেন্ট ইউএসএ, রিয়েল এস্টেট এজেন্টস ক্যাটেগরি। আমি ক্যাটেগরি লিখে সার্চ দিলাম। আপনাকে বিভিন্ন কিছু লিখে সার্চ করতে হবে। ভ্যাকেন্ট ল্যান্ড, রেসিডেন্সিয়াল প্রপার্টি, কমার্শিয়াল প্রপার্টিজ, ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টিজ, এগ্রিকালচারাল, মিক্সড ইউজ প্রপার্টিজ, স্টেট অন স্পেসিফিক purpose properties, land, residential, commercial, industrial. Referred to often as realtor and or a real estate broker is a person who presents seller or buyer. দেখেন আমি জাস্ট এখানে শিখতেছি, আমি নিজেও ধরেন কিছু জানি না, ঠিক আছে, আমি এখানে কিছুই জানি না। রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিয়াল, র ল্যান্ড, স্পেশাল ইউজ। দেখেন এখানে প্রচুর পরিমাণে স্যালারি কত, $84,000 পার ইয়ার, কত ইনফরমেশন পাওয়া যায়। ঠিক আছে, an agent is an individual who is licensed to sell property in their state. How do I become a real estate agent in USA? কিভাবে এরা রিয়েল এস্টেট এজেন্ট হয়? ঠিক আছে, হোয়াট ডিগ্রি ডু ইউ নিড টু বি রিয়েল এস্টেট এজেন্ট? যত কোয়েশ্চেন আছে আপনার নিজেকে করার, সবগুলা কোয়েশ্চেনের আনসারই এখানে আপনি
পাবেন, আপনি যে কোনো নিশ দেন, যে কোনো নিশ, ঠিক আছে। ডেন্টিস্ট category in USA. What are dentists called? AJ, DTS, DMD degree. Can dentists get H1B visa? What is the highest level of dentist? Doctorate in dentistry, US, DMD dentistry, doctor dental surgery, DDS. So আপনি কিন্তু এগুলা দ্বারা লেভেল করতে পারবেন, DMD, DDS graduates, ঠিক আছে। Is a dentist a doctor in USA? A dentist is a doctor, doctor. Can dentist get green card in USA? বহুত কিছু, এই যে ইনফরমেশন গুলো আপনার জন্য জানাটা জরুরি। এদের সম্পর্কে A to Z যা আছে সব জানতে হবে। সো আমি রেসিডেন্সিয়ালে যদি যাই, রিয়েল এস্টেট এজেন্ট আসে, কয় ধরনের রিয়েল এস্টেট এজেন্ট আছে আমাকে গুগল কিন্তু আনসার দিয়ে দিল। সো নাও আমি যেটা করব, কমার্শিয়াল আছে, রেসিডেন্সিয়াল আছে, ঠিক আছে। কমার্শিয়ালে যাব না রেসিডেন্সিয়ালে যাব? আমি ধরেন আপনাদের রেসিডেন্সিয়ালটাই দেখাই, কমার্শিয়ালটাও ভালো। এদের সবার সাথে আমি কাজ করেছি, সো আমি জানি, মুখস্থ আমার। সো ধরেন আমি কিছুই জানি না, ঠিক আছে। রেসিডেন্সিয়াল, আমি মাইক্রোনিশ হিসেবে রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ধরলাম। এইভাবে আপনাদেরকে এগুলা লিখতে হবে, করতে হবে হাত দিয়ে, তখন দেখবেন ব্রেইনে এগুলা ইজিলি আপনাকে ক্যাচ করাবে। রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট এজেন্ট, ম্যাক্রো। নাও রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট এজেন্ট ক্যাটেগরি ইন USA, এইটার কোনো ক্যাটেগরি আছে? Categories of real estate, 4 types of category. Okay. Quadrant. আচ্ছা, এইখানে একটা জিনিস লক্ষ্য করে, ENTP পার্সোনালিটি, আমি জাস্ট এজ এ নোট এটা রাখতেছি, আপাতত এখানে রাখি, একটা মজার জিনিস দেখাবো। ENTP পার্সোনালিটি, কিছু জিনিস আমরা আগে দেখি আছে কিনা। হোয়াট আর দ্য 4 পার্সোনালিটি টাইপ? ড্রাইভার, এক্সপ্রেসিভ, অ্যানালাইটিক্যাল। মজার জিনিস এগুলা, এগুলা দ্বারা আপনি তাদের সাইকোলজি বের করতে পারবেন, সাইকোগ্রাফিক যেটাকে বলা হয়, ঠিক আছে। ESP, বহুত কিছু আছে। আচ্ছা, যাই হোক। তো 4 টাইপস অফ এজেন্ট: সেলস এজেন্ট, ডিস্ট্রিবিউটরস, লাইসেন্সিং এজেন্টস, আর্টিস্ট এজেন্টস। ওকে, নাও উইল গেট লাইসেন্সিং এজেন্টস। এরাও কিন্তু এদেরকেও কিন্তু আপনি টার্গেট করতে পারেন। সেলস এজেন্টস অনেক আছে যেগুলারে খুঁজে পাওয়া যায় না, কিন্তু এরা প্রচুর টাকা দেয়। ডিস্ট্রিবিউটরস, এদেরও টাকা আছে, ঠিক আছে। আর্টিস্ট এজেন্টস নিয়ে আমি ওইভাবে কাজ করি নাই, লাইসেন্সিং এজেন্টস নিয়ে সবচেয়ে বেশি কাজ করছি। ওকে, নাও আমি লাইসেন্সিং এজেন্টসদের, দেখেন আমি কিন্তু এটা বুঝতেছি কেন। আবার আরেকটা জিনিস বলি, যে আমি এটা করেছি আগে, আমার এটা জানা আছে, দ্যাটস ওয়াই আমি করতে পারতেছি। বাট একটা জিনিস মাথায় রাখবেন, যে আপনাকে কিন্তু এই যে আপনি সেলস এজেন্ট কাকে বলে, ডিস্ট্রিবিউটরস রিয়েল এস্টেট এজেন্টে কি হয়, কি করে এরা, এটা বুঝতে হবে। আমি এটা ঘাটছি, ওদের বই পড়ছি, ওদেরকে নিয়ে ঘাটাঘাটি করার পর এগুলো জানছি। সো আমার জন্য সহজ হচ্ছে। তো আমি এখানে কপি পেস্ট করে বসাচ্ছি, এর মানে এই না যে আপনিও কি করবেন, কপি পেস্ট করবেন। আপনি যদি এদেরকে কপি পেস্ট করেন তাহলে কি হবে, আপনি যদি এদেরকে কপি, আপনি নিজে কিছু বুঝবেন না। আমি কিন্তু লাইসেন্সিং এজেন্ট কি এটা বুঝি, দ্যাটস ওয়াই আমি জাস্ট ফার্স্ট নিতেছি। সো আপনি যখন দেখবেন আর্টিস্ট এজেন্ট, এটা আবার কি, সার্চ করেন হোয়াট ইজ আর্টিস্ট এজেন্টস ইন রিয়েল এস্টেট। সেলস এজেন্টস কি, এখানে আপনি ইয়া করেন, ডিস্ট্রিবিউটরস কোনটা, লাইসেন্সিং এজেন্টস কোনটা, এগুলো আপনি ইয়া করেন, ঠিক আছে। এগুলো নর্মাল ওয়ার্ড গুলা বোঝেন, তারপর লাইসেন্সিং এজেন্টস লিখে আপনি বুঝলেন, আপনি কোনটা সিলেক্ট করবেন, লাইসেন্সিং licensed real estate agents. এই দেখেন রিয়েল এস্টেট এজেন্টস ভার্সেস ব্রোকার ভার্সেস রিয়েলটরস, ডিফারেন্সেস। আপনি এটা পড়েন, এদের ডিফারেন্সটা কি বের করেন, ঠিক আছে। সেলস পারসন, এই দেখেন রিয়েল এস্টেট লাইসেন্স। সো এইখানে আমি আবার একটু সার্চ করতে পারি, হাউ টু গেট রিয়েল এস্টেট এজেন্ট লাইসেন্স।
লাইসেন্স কমপ্লিট দ্য এডুকেশন রিকোয়ারমেন্ট, এই যে দেখেন এখানে বহুত কিছু আছে, আমি ডিরেক্টলি সার্চ দিয়েই দেখাচ্ছি। A real estate agent is licensed to help people buy, sell. Real estate agent is paid a commission when a deal is completed. The agent may represent either the buyer or the seller. A real estate broker does the same job as an agent, but it is licensed to work independently and may employ agents. Brokers are paid on commission, but also get cut of the commission of agents who work for them. Acha. A realtor is a member of National Association of Realtors, NAR, and maybe agent or broker among other professionals in the industry. এখানে তিনটা লেভেল আছে। নাম্বার 1 হচ্ছে এরা যেটা করে, রিয়েল এস্টেট এজেন্ট বাই সেল করে, মাঝখানে থাকে, বলে যে তুই এটা কেন, আর আরেকজনের বলে তুই এটা বিক্রি কর, এটা হচ্ছে এজেন্টের কাজ। ব্রোকার যেটা করে, ব্রোকার ও এজেন্ট আবার আরেকটা জিনিস, এজেন্ট হচ্ছে কোনো কোম্পানির আন্ডারে থাকে, ও কোম্পানির আন্ডারে থাকে এবং এজেন্ট কোম্পানির আন্ডারে এগুলা বিক্রি করে, এটাকে বলা হয় MLS। যাই হোক, তো রিয়েল এস্টেট ব্রোকার যেটা, ও হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে, ও নিজের ইচ্ছা মতো যেইভাবে মন চায় এইভাবে বেচতে পারে, কোনো কিছুর আন্ডারে থাকা লাগে না। ইভেন ওর এজেন্সিতে, ওর কোম্পানিতে ও আরো এমপ্লয়ি নিতে পারে। 3 নাম্বার হচ্ছে রিয়েলটর, এ হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল। এজেন্ট হোক, ব্রোকার হোক, ও যা মন চায় তাই করতে পারে, আর যে কোনো কিছু এই ইন্ডাস্ট্রিতে ও করতে পারে, রিয়েলটরের পাওয়ার। সো কি টেকওয়েজ আমি আবার যদি পড়ি, এক কথায় এ লাইসেন্স রিয়েল এস্টেট এজেন্ট, ঠিক আছে, ওর ব্রোকার হু ইজ মেম্বার অফ দ্য ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ রিয়েলটর, NAR, এর পাওয়ার সবচেয়ে বেশি, ঠিক আছে। কি কি রিকোয়ারমেন্ট লাগে? মিনিমাম 18 হওয়া লাগে। এখন আপনি 17 বছরের রিয়েল এস্টেট এজেন্টে যদি ইয়া করেন, কাজ হবে না। সো হোয়াট উই ক্যান গেট দেয়ার, এখানে লাইসেন্সিং রিয়েল এস্টেট এজেন্ট লেভেল নাম্বার 1 রিয়েল এস্টেট এজেন্ট, ঠিক আছে। তারপরে কি? ব্রোকার, এখানে কি ছিল? রিয়েল এস্টেট ব্রোকার এন্ড হচ্ছে এ রিয়েলটর। ওকে, আমার 3টা লেভেল কমপ্লিট। নাও 3 লেভেলে কিন্তু 3টা কাস্টমার অ্যাভাটার হবে, ঠিক আছে, 3 লেভেলে 3টা কাস্টমার অ্যাভাটার হবে। সো এইভাবে হচ্ছে আমাকে আস্তে আস্তে নিশ বের করতে হবে। নাও আমি কিছু জিনিস সিক্রেট বলি, এই যে দেখতেছেন এইটা কিন্তু আমি আপনাকে পড়েই বুঝায় ফেলছি। ব্যাপারটা এমন না যে আপনি অন্য ইন্ডাস্ট্রি বের করলেও এভাবে বুঝবেন, আপনাকে এগুলা বই পড়ে জানতে হবে, কিভাবে চলে, কিভাবে খায়, কিভাবে ওরা লেভেল আপ করে, কিভাবে গ্রো করে, এইগুলা সবকিছু আমি জেনে তারপর যা সার্চ করেই পেয়ে গিয়েছি, এই জন্য আপনাকে বোঝাতে পেরেছি। সো এদের প্রতিটা জিনিস আপনাকে খুঁজে বের করতে হবে, দেন যে আপনি এদেরকে বুঝতে পারবেন। সো নাও আমি চাইলে এই রিয়েলটরদের টার্গেট করতে পারি, ঠিক আছে, রিয়েল এস্টেট এজেন্ট কেও পারি, ব্রোকার কেও পারি, বাট এই 3 জন কিন্তু 3 ধরনের জিনিস। এ বাই সেল করে, এ ইন্ডিপেন্ডেন্ট, এ লোকা মোস্ট পাওয়ারফুল, ঠিক আছে। এই 2টা ভাগ শেষ করে ওরা সার্টিফাইড হয় তখনই যখন পরীক্ষা দেয়, ঠিক আছে। সো এ হচ্ছে মোস্ট পাওয়ারফুল। এইভাবে হচ্ছে আপনাকে নিশ বের করতে হবে। এটা সবাই ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। ভাই এই 3টার জন্য 3টা কাস্টমার অ্যাভাটার ক্রিয়েট করতে হবে, রাইট? অবভিয়াসলি আপনি যদি টার্গেট করেন এজেন্ট, এজেন্টের জন্য কাস্টমার অ্যাভাটার আলাদা, সার্ভিস প্যাকেজ আলাদা, কথা বলার স্টাইল আলাদা, সার্ভিসে কি লিখবেন সেটা আলাদা। আপনি ব্রোকারের সার্ভিস যদি এজেন্টে দিতে যান, এজেন্ট ভয় পাবে, চিন্তা করবে এত কিছু আমি নিয়ে কি করব, ফাও জিনিস দিতেছে। ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার, থ্যাংক ইউ। ওকে, আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে দেই, রিয়েল এস্টেট ইজ এ হার্ড নিশ, প্রচুর বিগ গেম। মাত্র 7 দিনে ক্লায়েন্ট জেনারেট করুন সিম্পল সেল সিস্টেম দ্বারা আমাদের মার্কেটিং মনস্টার চ্যালেঞ্জে। বুঝা যায়
যদি আপনি ব্লু ওশান বের করতে পারেন, ব্লু ওশান কি জিনিস অনেকেই জানেন যারা 30 ডেজ অ্যাকশন প্ল্যান দেখছেন। ব্লু ওশান বের করতে পারেন, ওয়ার্ল্ডের যে কোনো নিশই সহজ, আর যদি না বের করতে পারেন তাহলে হবে না। সো এখন আপনারা যেটা করেন, আপনারা এরকম একটা নিশ সেগমেন্ট বের করে নিজেদের ইয়াতে যেটা ভালো বুঝেন, প্রথমেই বলছি আগে যে ইন্ডাস্ট্রিটা লাভ করেন সেটা করেন, আমার এটা দেখে কপি মারেন না, বাস খাইতে পারেন, ঠিক আছে? বিকজ আমি আপনাদেরকে বোঝানোর জন্য এটা দেখাচ্ছি। সো কপি মারার ট্রাই করলে বুঝবেন না, কারণ আপনি এটা বের করার পর হয়তো বা নতুন করে আপনাকে আবার রিসার্চ করতে হবে। তো আপনারা যেটা করেন, 30 ডেজ অ্যাকশন প্ল্যানের শীটটা বের করেন। আচ্ছা, আমি এখানে কপি দিয়ে দিই। ঠিক আছে, লিংক দিয়ে দিয়েছি। আমি এটা একটা কপি বানাই। ওকে, এইটাতে আপনারা এখন যেটা করেন ডিরেক্টলি বসান, তারপরে আমরা নেক্সট স্টেজে যাব।